জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান। নিজ দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ, আওয়ামী লীগকে বেশ সমীহ করেই কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন ভালো আওয়ামী লীগারদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি। এবার তারেক রহমান বললেন রাজনীতি করার অধিকার সবারই আছে, সে যদি হয় শেখ হাসিনার সন্তানও। শেখ হাসিনাও যেহেতু এখনো সক্রিয়, আদতে গ্রিন সিগন্যালটা শেখ হাসিনার দিকেই বর্তায় বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বাংলাদেশের আগামী রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জনগণের আদালতের উপরই সব ছেড়ে দিয়েছেন তিনি। বলেছেন যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান নিজেকে একজন প্রতিহিংসা পরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক স্টেটসম্যান হিসেবে উপস্থাপন করলেন, যিনি ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে উঠে আইনের শাসন ও জনমতের উপর ভরসা রেখেছেন। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই বক্তব্যের পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক অঙ্ক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা, কিন্তু এর নেপথ্যে রয়েছে ভোট ব্যাংকের হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা। বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে জামায়াত বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতকে এককভাবে মোকাবেলা করা এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোট ব্যাংক। বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটি বড় অংশ, যারা বর্তমানে নেতৃত্বহীন এবং হতাশ, তারা জামায়াতের উত্থান ঠেকাতে বিএনপির দিকে ঝুঁকছেন। এমনকি বিএনপির নীতি নির্ধারকরাও মনে করছেন আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে মন্দের ভালো বা সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে। ঠিক এই জায়গাটিতেই বিএনপি সফট গেম খেলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো আওয়ামী লীগারদের হয়রানি না করার ঘোষণা এবং তারেক রহমানের এই গ্রিন সিগন্যাল সবই এক সুতোয় গাঁথা, এমনই মত বিশ্লেষকদের। মাঠের রাজনীতিতে আরেকটি দৃশ্যমান পরিবর্তন হল আওয়ামী লীগের তৃণমূল এবং মধ্যম সারির নেতাকর্মীদের দলবদল। বিগত ১.৫ বছরে মামলার খড়গ এবং আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বা করার অপেক্ষায় আছেন। বিএনপিও কৌশলগত কারণে এদের সাদরে গ্রহণ করছে। এর মাধ্যমে দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া এবং দ্বিতীয়ত, জামায়াত শিবিরের বিপরীতে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন যদি কেউ, অর্থাৎ আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাকে স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে, তখন তিনি আসলে এই বার্তাটিই দিচ্ছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে রাজনৈতিক সহ অবস্থানে বিশ্বাসী, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াবে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তখন প্রধান বিরোধী নেতার মুখে এমন সহনশীল বক্তব্য তার ভাবমূর্তি উজ্জ্বল করবে। নির্বাচনী জোট ও সরকার গঠন নিয়েও তারেক রহমান অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। তার যুক্তি হল, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল কে হবে?
এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করেছেন যে আগামী নির্বাচনে বিএনপি একাই সরকার গঠন করতে চায় এবং সংসদে একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি কামনা করে। এটি জামায়াতের প্রতি একটি প্রচ্ছন্ন বার্তাও বটে। জরিপগুলো বলছে তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে জনমত জরিপে সবার চেয়ে এগিয়ে আছেন। বিএনপি আত্মবিশ্বাসী যে নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের ২/৩ বেশি আসনে তারা জয়লাভ করবে। বর্তমানে ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাকি আসনগুলোতে তাদের জোট শরিকরা লড়ছেন। বিএনপি নেতাদের মতে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন তাদের থাকবে এবং এর জন্য জামায়াতের উপর নির্ভর করার কোনো প্রয়োজন তাদের নেই। জামায়াতকে জোটে না নেওয়ার সিদ্ধান্তটি বিএনপির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ, যেখানে তারা উগ্র ডানপন্থী তকমা ঝেড়ে ফেলে একটি মধ্যপন্থী উদার গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তারেক রহমান ভারসাম্যপূর্ণ এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন। নির্বাচনে জয়ী হলে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আবেগের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের প্রায় 17.5 কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার সক্ষমতা রয়েছে এমন অংশীদারদের প্রয়োজন। তার মতে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যারা জুৎসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখা হবে, নির্দিষ্ট কোনো দেশের সঙ্গে নয়। অর্থাৎ ভারতের সঙ্গে বৈরিতা নয়, আবার চীনের দিকে অন্ধ ঝুঁকে পড়াও নয়, বরং সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতির আধুনিক সংস্করণ। তিনি জোর দিয়েছেন তরুণদের কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্য প্রসারের উপরে। তিনি জানান, আগামী দিনের রাজনীতিতে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দেশে ব্যবসা বাণিজ্য আনতে হবে যাতে নতুন চাকরি সৃষ্টি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে। তারেক রহমানের এই কথাগুলো প্রমাণ করে যে তিনি কেবল ক্ষমতার পথ পরিবর্তন নয়, বরং অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন। তারেক রহমানের এই সাক্ষাৎকার এবং সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় বিএনপি নানাভাবে প্রমাণ করতে চাইছে বিএনপি এখন আর কেবল রাজপথের আন্দোলনকারী দল নয়, রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত দলটির নামও বিএনপি। শেখ হাসিনার সন্তানদের অর্থাৎ জয় পুতুলদের রাজনীতিতে ফেরার বিষয়ে তার ইতিবাচক মন্তব্য আদতে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের আশ্বস্ত করার একটি কৌশল, যাতে তারা জামায়াতের দিকে না ঝুঁকে বা নির্বাচন বর্জন না করে বিএনপির বাক্সে ভোট দেয়। জরিপে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং আওয়ামী লীগের ভোটারদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সব মিলিয়ে 2026 সালের নির্বাচনের মাঠ এখন বিএনপির অনুকূলে বলেই মনে হচ্ছে। তবে জামায়াতের মাঠ দখলের তৎপরতা এবং তাদের নীরব ভোট ব্যাংক বিএনপির এই সমীকরণে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত। তবে এটুকু নিশ্চিত, তারেক রহমানের এই সব কথা আসলে কতটুকু ফলবে ভবিষ্যতে তা দেখতে সময়ের হাতে সব ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, পুজোর আগেই বিসর্জনের বাদ্যি বাজতে শুরু করে দিয়েছে। অর্থাৎ যে নির্বাচন নিয়ে আমি বরাবর সন্দেহ প্রকাশ করছিলাম, আমার সন্দেহ বোধহয় সত্যি হতে চলেছে। অর্থাৎ 12 তারিখ নির্বাচন নিয়ে আগে যেটা 50-50 ছিল সেটা এসে এখন 75-25 দাঁড়িয়েছে। মানে 75 না হতে পারে, 25 হতে পারে। এখন আর 50-50 নেই, কারণ যে সমস্ত ঘটনা ঘটছে তাতে এটা বলাই যায় যে বিসর্জনের বাদ্যি বেজে গেছে। এখন শুধু ঠাকুরটাকে পুজোর আগে ভাসিয়ে দেওয়া। অনেক রকম কাণ্ড ঘটছে এখানে। ধরুন, উপদেষ্টারা সব চলে যেতে চাইছেন, কিছু কিছু উপদেষ্টার পরিবার আবার বিদেশ চলে গেছেন। আমি নাম ধরে ধরে বলে দেব, একটু ওয়েট করুন। এটা ইতিহাসের সেরা নির্বাচন নাকি নিকৃষ্টতম প্রহসন অথবা তামাশা, যেভাবেই ব্যাখ্যা করুন,
এই যে আমাদের ডক্টর ইউনূস, তার মধ্যে তো বিশেষ বিশেষ প্রতিভা উনি আবিষ্কার করেছেন। এই মেটিকুলাস ডিজাইনের একটা প্রতিভা উনি আবিষ্কার করতে গিয়েছিলেন, কিন্তু নিজের ফাঁদে নিজে জড়িয়ে পড়েছেন। আচ্ছা, আপনাদের দেশে ইউরোপিয়ান ইউনিয়নের একটা বিশেষ পর্যবেক্ষক দল এসছেন, কমনওয়েলথের 11 জনের একটা দল এসছেন। তার নেতৃত্বে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি নানা অপক্কু আর্তার তয়রে পাকার আর্তার। তিনি বিভিন্ন দলের সঙ্গে কথা বলেন, তিনি এবং তার সপারিষদ, যেমন জাতীয় পার্টির আনিসুল ইসলাম, আওয়ামী লীগের 3 জন, আমাদের জয় পুরো নামটা আমি জানি না বলে আমি পুরো নামটা বলতে পারলাম না, আমি দুঃখিত। ডক্টর সেলিম মাহমুদ, ডক্টর জাহানারা আরজু, এই 3 জন ছিলেন। এই 3 জন পরিষ্কার বলে দিয়েছেন যে পৃথিবীতে এমন কোনো নিদর্শন নেই যেখানে কোনো রাজনৈতিক দলকে একেবারে অবৈধ এবং নির্বাসিত করে ব্যান করে দিয়ে নির্বাচন হচ্ছে। যদি কেউ অপরাধী থাকে তাকে নির্বাচন থেকে বাদ দেওয়া যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া, এটা পৃথিবীতে কোথাও কখনো হয়নি। ফলে এই নির্বাচন পৃথিবীর কেউ মান্যতা দেবে না। আওয়ামী লীগের তথ্য ও সম্পাদক উপদেষ্টা সেলিম মাহমুদ, তিনিও এখানে উপস্থিত ছিলেন। এর আগে আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া একতরফা নির্বাচন হলে সেই নির্বাচন মান্যতা পাবে না। এ তো গেল এই দিকের ব্যাপার। কালকে সন্ধ্যেবেলা ধুমধুমার কাণ্ড ঘটেছে যমুনা একটা মিটিং ডাকা হয়েছিল। ডক্টর ইউনূস তিনি একটা মিটিং ডেকেছিলেন। মিটিংটা কি নিয়ে? আসন্ন নির্বাচন নিয়ে, তার প্রক্রিয়া, তার কাজ, এ সমস্ত নিয়ে একটা নির্বাচনে একটা ডেকেছিলেন বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত, ওই কোচি সাংসদদের 4 উপদেষ্টা, নাহিদ ওর মধ্যে ছিলেন। নাহিদ হচ্ছে ওই মানে দলের নেতা, আর ছিলেন বিএনপি তারেক রহমান। সেখানে কিছু কাগজ দেখিয়ে প্রধান উপদেষ্টাকে বলেন, আপনারা সরকার পক্ষ থেকে একটি নির্দিষ্ট দলকে জেতানোর জন্য 75% ভোট পাওয়ার জন্য আপনারা যে সমর্থন আদায়ের জন্য আপনারা যে চাপ দিচ্ছেন এবং সমস্ত রকম আপনারা সরকারি মেশিনারিকে কাজে লাগিয়েছেন এবং রিগিং করার, আপনারা যেটাকে বলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমাদের এখানে বলে রিগিং করার যে সমস্ত আপনারা কৌশল অবলম্বন করছেন, সেটা বন্ধ না করলে নির্বাচন কিন্তু হওয়া মুশকিল আছে। এদিকে আবার জামায়াতের আমির আবার বলে দিয়েছেন, জামায়াতের প্রার্থী যদি অংশীদার না হিসেবে, জামায়াত যদি অংশীদার হিসেবে এই সরকারে জয়েন না করতে পারে তাহলে নির্বাচন হতে দেব না। এদিকে ডিপি ওয়ার্ল্ড নিয়ে তো আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ড, সেটা নিয়ে আজকে একেবারে কমপ্লিট শাটডাউন চলছে। সেটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হলে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না। আমার প্রশ্ন দর্শক আপনাদের কাছে, এই চুক্তি থেকে ফিরে আসা যাবে না কেন? কি এমন কাণ্ড ঘটেছে? তাহলে কি সেই $784 মিলিয়ন যেটা দিয়েছিল ডিপি ওয়ার্ল্ড, সেটা কি খেয়ে নিয়েছে? সেটা হজম হয়ে গেছে, ট্যাঙ্কে চলে গেছে, এখন তো পকেট ঝাড়লে তো আর বেরোবে না, কোঁচা খুললেও বেরোবে না। সরকারের পকেটে পয়সা নেই, মাইনে দেওয়ার টাকা নেই। যা রিটায়ার করবেন তারা পেনশন পাবেন কিনা আর গ্র্যাচুইটি পাবেন কিনা
আর বাকি যে টাকা পাওনা টাকা পয়সা পাবেন কিনা সরকারি কর্মীরা, তারাও ভাবতে থাকুন। সরকারের পকেটে কিন্তু পয়সা নেই, সুতরাং ভাবুন। এবার শেষ বড় খবরটা যেটা আপনাদের দেব, সেটা হচ্ছে 12 জন উপদেষ্টা, তাদের মধ্যে 8 জনের পরিবার 5 এবং 6 তারিখ দেশ ত্যাগ করেছেন। মানে বউ বাচ্চা যারা যারা পরিবারের মা বাবা যা যা ছিল সব নিয়ে দেশ ত্যাগ করেছেন 8 জনের পরিবার। পুলিশের আইজিপি তিনি লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং তিনি এটা বলে দিয়েছেন যে 13-14 তারিখে উনি বিদেশ যাবেন এবং তার জন্য তিনি রেজিগনেশন দিয়ে দেবেন ওই 13-14 আগেই। অর্থাৎ 12 তারিখকে ঘিরে সব এই সমস্ত কিছু হচ্ছে সব। এবারে আসি আপনার 9 জন উপদেষ্টা, তাগতওয়ার ভারী ভারী উপদেষ্টা, যারা সব মানে শুরুর দিকে আগস্ট মাস থেকে তারা যখন একবার ভাষণ দিতেন, মানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু যেরকম ভাষণ দিয়েছিলেন তাকে ছাপিয়ে গিয়েছে সেই ভাষণ। তারা যে ভাষণ টাষণ দিতেন, সেই 9 জনের মধ্যে আর যারা যারা হলেন তাদের নাম আমি বলছি: সালেউদ্দিন অর্থ উপদেষ্টা, রিজওয়ানা পরিবেশ উপদেষ্টা, ফরিদা আক্তার লাইভস্টক, শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফারুকি আজম ধর্ম ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, খলিলুর রহমান এনএসএ, শেখ বশির বিমান এবং বাণিজ্য উপদেষ্টা। এরা বলে দিয়েছেন আমরা এই 12 তারিখের পর আর উপদেষ্টা পদে থাকবো না। সে 12 তারিখ যাই হোক না কেন, যে পরিস্থিতির সৃষ্টি হোক, আমরা এই উপদেষ্টা পদে আর থাকবো না। এছাড়া 2 জন বিশেষ সহকারী, তারা 12 তারিখের পর আর থাকতে চাইছেন না। এরা হলেন আবু তৈয়েব এবং লুফসে সিদ্দিকী। তাহলে বুঝতে পারছেন 12 তারিখ ঘিরে কি হতে যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে ন পরিচয়াতে। তার মানে বৃক্ষের সামনে কিন্তু ফল ফলতে শুরু করেছে এবং ফল দেখে বোঝা যাচ্ছে বৃক্ষ তোমার নাম কি। ওটা নিম ফল নাকি ওটা আম ফল নাকি ওটা আমরুদ। যা হোক, এই 12 তারিখ নিয়ে যে সংশয় আপনাদের মনের মধ্যে ছিল, আমি আপাতত মনে হচ্ছে সেই সংশয়ের কিছুটা কাটাতে পেরেছি। যে 75% ধরে নিন হচ্ছে না, আর 25% হচ্ছে। কারণ জামাত হুঙ্কার দিয়ে দিয়েছে যদি সরকারের অংশ না হতে পারি তাহলে নির্বাচন হবে না। আর তারেক বলেছে এইভাবে যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে বিএনপি থাকবে না। অর্থাৎ তারেক রহমান বানচাল করুক অথবা আপনার জামাত বানচাল করুক, নির্বাচন বানচাল হচ্ছে। হলো, এটা আবার অ্যাডভান্স বলে দিলাম, নির্বাচন বানচাল হচ্ছে। সুতরাং আমাদের ওই ডক্টর ইউনূসের একটা ওই যে ঐতিহাসিক একটা পৃথিবী তাকিয়ে দেখবে এমন একটা নির্বাচন করার একটা মনোবাসনা ছিল না, সেই মনোবাসনায় জল ঢালা বলল। উনি আর পৃথিবীকে একটা ঐতিহাসিক নির্বাচন দেখাতে পারলেন না। বড় দুঃখ রয়ে গেল আমার। এই দুঃখ যে আমি কোথায় রাখবো দর্শক, এই দুঃখ আমার মানে যে আমার এই জীবনে এই দুঃখ যাবে না। তো যাই হোক, আপনারাও ধীরে ধীরে দেখতে থাকুন আর আপনারা আজকে লিখতে থাকুন সব গুজব। তারপরে 12 তারিখে দেখবেন সব ওই ফলেন পরিচয়তে ফল বেরোতে শুরু করেছে, গাছ চিনতে পারবেন। তখন দেখবেন আপনি ঢেলা খেলেন না ঢেলাটা আমি খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।